ডিয়ারিতে আজকের গল্প মানবেন্দ্র পালের সুলতানের কবর। কোনো মূল্যবান জিনিস বাড়ি থেকে হঠাৎ কর্পূরের মতো উপড়ে গেলে মানুষ কতদিন তার খোঁজ করতে পারে? বড় জোর 1 মাস 2 মাস, তারপর হাল ছেড়ে দিয়ে বসে থাকে। মনকে বোঝায় নিশ্চয় ওটা চুরি গেছে, চুরি হয়ে গেলে আর ফিরে পাবার উপায় নেই। আমার যে জিনিসটা ট্রাঙ্কের ভেতর থেকে হঠাৎ অদৃশ্য হয়ে গেল, তা কেমন করে গেল তা কিছুতে বুঝে উঠতে পারিনি। জিনিসটা আমার একটা ডায়েরি। বাড়িতে আমি একা, আমার কোনোদিনই এমন বন্ধু বান্ধব ছিল না যে কাউকে পড়তে দেব। পড়তে দেওয়া দূরের কথা, কাউকে পড়েও শোনায়নি। অথচ ডায়েরিটা উধাও হয়ে গেল। ডায়েরিটা অন্যের কাছে এমন মূল্যবান নয়, কিন্তু আমার কাছে ওর মূল্য অপরিসীম। আবার এটাও ঠিক যে ওই ডায়েরিতে এমন কিছু গোপন তথ্য ছিল যা পড়লে যে কেউ লুপ্ত হতে পারে। তারপর হয়তো আমাদেরই মতো ছোটোখাটো একটা অভিযান চালাতে গিয়ে যাক সে কথা। তা সেই ডায়েরিটার জন্যে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, সম্ভব অসম্ভব কোনো জায়গায় বাদ দিইনি। আর এই কাজ করেছি কয়েক বছর ধরে। তারপর একদিন হতাশ হয়ে হাত গুটিয়ে নিয়েছিলাম। এরপর সেদিন আমার এই 83 বছর বয়সে হঠাৎ সেই ডায়েরিটা খুঁজে পেলাম। কোথায় পেলাম জানো? আমার বইয়ের আলমারির ওপর। কেউ যেন এই মাত্র ওটা ওখানে রেখে দিয়ে গেছে। অথচ ওই জায়গায় আমি কত দিন ধরে কতবার খুঁজেছি। বুঝতে পারি না আমার ট্রাঙ্কের নিচে যেখানে সেই 1935 সালে ওটা রেখে দিয়েছিলাম, তারপর যে কোনো কারণেই হোক ওই ডায়েরিটা ছুঁতে আর ভরসা পায়নি। সেই ডায়েরিটা ওখান থেকে কে কিভাবে বের করে নিল, আর এতগুলো বছর পর কেই বা সেটা আমার নাকের ডগায় রেখে দিয়ে গেল এমন একটা সময়ে যখন দুরারোগ্য রোগে আমি একরকম শয্যাশায়ী, যখন আমি মৃত্যুর দিন গুনছি। ডায়েরিটা কেমন করে উধাও হয়ে গিয়েছিল সে রহস্য নিয়ে মাথা ঘামাতে চাই না। ওটা যে পেয়েছি এটাই আমার মস্ত বড় লাভ। মৃত্যুর আগে অন্তত একবার ডায়েরিটা পড়ে নিতে পারবো। রাতে শোবার আগে রতন আমায় যেমন নিয়মিত ওষুধ আর ঘুমের বড়ি খাইয়ে দেয়, তেমনই খাইয়ে পাশের ঘরে শুতে চলে গেল। ভেবেছিলাম বহুকাল পরে ডায়েরিটা ফিরে পাওয়ার আনন্দে নিশ্চিন্তে ঘুমাবো, কিন্তু তা হলো না। গভীর রাতে একটা ঘটনা ঘটল। আমার বিছানার কাছেই একটা ছোট টেবিলে কিছু দরকারি ওষুধপত্র, টর্চ আর একটা টাইম পিস থাকে। মাঝে মাঝে যখন ঘুম ভেঙে যায় তখন টাইম পিসটা দেখি কটা বাজলো, প্রহর গুনি কখন ভোর হবে। আজ হঠাৎ একটা খসখস শব্দে ঘুম ভেঙে গেল। রতন কি এ ঘরে ঢুকেছে? মশারির মধ্যে থেকে হাত বাড়িয়ে টর্চটা নেবার আগেই দেখলাম ঘরের মধ্যে একটা দীর্ঘ ছায়া মূর্তি। ক্রমে সেটা মানুষের মতো আকৃতি নিল। পরিষ্কার দেখলাম তার গায়ে রাজ পোশাক ঝলমল করছে, কোমরে মস্ত বড় তরোয়াল, পায়ে ভেলভেটের নাগরা। মনে হলো বিগত যুগের কোনো সুলতান। নিশ্চয় ভুল দেখছি মনে করে উঠে বসে চোখ দুটো রগড়ে নিলাম। না, ভুল নয়, সত্যি কোনো সুলতান দাঁড়িয়ে আছে মাত্র 10 হাত দূরে দেওয়ালের কাছে। তাকিয়ে আছেন আমার দিকে আগুন ঝরা চোখে। হঠাৎ দেওয়ালে আঙুল দিয়ে কিছু যেন একটা লিখলেন তিনি। তারপরে ম্যাজিকের মতো অদৃশ্য হয়ে গেলেন। আমি উঠতে গেলাম, কিন্তু পা দুটো ঠক ঠক করে কাঁপতে লাগলো।
এতকাল পরে উনি হঠাৎ কেন, কি করে গৌড়ের ধ্বংসাবশেষ থেকে উঠে এসে আমার এই গরিবখানায় দেখা দিলেন বুঝতে পারলাম না। তবে উনি যে ক্রুদ্ধ হয়েছেন তা বুঝতে ভুল হয়নি। সকালবেলা রতন গরম কফি নিয়ে এসে ডাকাডাকি করতে ঘুম ভেঙে গেল। ধর্মর করে উঠে পড়লাম। তারপর কফি খেয়ে সুলতান যেখানে দাঁড়িয়ে ছিলেন সেখানে এগিয়ে গেলাম। কি আশ্চর্য! দেওয়ালে ফার্সি ভাষায় কাঁপা কাঁপা হাতে অস্পষ্ট কয়েক ছত্র লেখা। ফার্সি ভাষা কিছুটা শিখেছিলাম, তাই পাঠোদ্ধার করে ফেললাম। লেখা হয়েছে, সাবধান, এই ডায়েরির কোনো অংশ কাউকে পড়ে শোনাবে না, এমনকি তোমার কাজের লোকটিকেও না। যদি শোনাও তাহলে তোমার স্বাভাবিক মৃত্যুর আগেই আমার হাতে মরতে হবে। নিচে সই নেই, তার বদলে আছে হাতের ছাপ। আঙুল তো নয়, শুধু সরু সরু কয়েকটা হাড়। সেই ক্রুদ্ধ নিষ্ঠুর সুলতানের আত্মা আমাকে সাবধান করে দিয়েছিলেন আমি যেন ডায়েরির লেখা কাউকে পড়ে না শোনাই। কিন্তু ডায়েরির গোপন কথা নিয়ে লিখতে পারি কিনা সে বিষয়ে কিছু বলেননি। আর লিখলেও যদি তিনি আমার কোনো ক্ষতি করেন তো করুন, ভয় পায় না, কেননা আমি তো মৃত্যুর দরজায় পা বাড়িয়েই আছি। তাই ডায়েরির কথা শুরু করি। সুলতান সৈফুদ্দিন হামজা শাহ বা ফিরোজ শাহ ছিলেন গৌড়ের সুলতান। সময় পঞ্চদশ শতাব্দীর শেষ, অর্থাৎ আজ থেকে প্রায় 500 বছর আগে। তিনি যে কি নিষ্ঠুর ছিলেন তা পরে বলবো, এখন আগের ঘটনায় আসি। জেকব অ্যান্টনি, যার সঙ্গে আমি গৌড় পান্ডুয়ার ধ্বংসাবশেষে গোপন অভিযান চালিয়েছিলাম, সে ছিল একজন খ্রিস্টান পর্যটক এবং প্রত্নতত্ত্ববিদ। যেখানে যত প্রাচীন ধ্বংসস্তূপ আছে সেখানে সে অভিযান চালাতো। ব্রিটিশ গভর্নমেন্ট তাকে পুরনো জায়গা খোঁড়াখুঁড়ির অনুমতিও দিয়েছিল, তাতে দরকার হলে সে লোকজন নিয়ে অনুসন্ধান চালাতে পারত। আমি থাকতাম দেশের বাড়িতে। মা বাবা মারা গেছেন আমার ছোটবেলায়। আমার কেউ কোথাও ছিল না, ফলে বেশ বেপরোয়া আর দুঃসাহসী হয়ে উঠেছিলাম। বাবার কিছু টাকা ছিল, ছিল মাথা গোঁচবার জায়গা, আর ছিল কিছু ধান জমি। কাজেই একা মানুষের বেশ কেটে যেত। এছাড়া করতাম গাইডের কাজ। আমাদের এলাকায় অনেক পুরনো মন্দির আছে। আছে বর্ধমান মহারাজাদের রাজবাড়ি। সারা বছর টুরিস্টরা আসতো, আর তাদের আমি খুব আগ্রহ ভরে সেই সব মন্দির আর রাজপরিবারের ইতিহাস শোনাতাম। অবশ্য বাবার কাছ থেকেই সব কিছু শুনেছিলাম। বাবা একসময় রাজ এস্টেটে কাজ করতেন। টুরিস্টরা খুশি হয়ে আমাকে কিছু কিছু দিত, সেটাও আমার লাভ। আমার নেশা ছিল বনে জঙ্গলে যেখানে যত ভাঙা মন্দির মসজিদ আছে সেখানে ঘুরে বেড়ানো। কত কি যে লক্ষ্য করতাম তা লিখে বোঝাতে পারবো না। সেদিনও বাড়ি থেকে একটু দূরে নদীর ধারে ঘুরছিলাম। এখানে লম্বা সার দেওয়া বহু প্রাচীন ইটের গাঁথনি আছে। অনেক জায়গাতে ইট নেই, হয়তো ভেঙে পড়ে গেছে কিংবা চুরি গেছে। এখানে বড় একটা কেউ আসে না, তাই আমি বেশ একা একা ঘুরে বেড়াই। এই ইটের সারগুলো দেখে আমার কত কি মনে হয় যা কাউকে বলা যায় না, লোকে পাগল বলবে। হঠাৎ জুতোর মশমশ শব্দ শুনে চমকে ফিরে দেখি প্যান্ট কোট পরা, মাথায় হ্যাট একজন লোক মুখে চুরুট গুঁজে দিয়ে এদিকে আসছে। তার কাঁধে চামড়ার মস্ত ব্যাগ। আমাকে দেখে চুরুট সরিয়ে হেসে বললেন, What are you doing here, young man? লোকটার গায়ের রং কালো, ঠোঁটের ওপর পুরু গোঁপ, বেশ সুস্থ সবল বেটে খাটো চেহারা। দু চোখে ধূর্ত চাউনি, দেখলেই মনে হয় শুধু কর্মঠই নয়, সাহসীও। উত্তরে আমি বললাম, আপনি কোথা থেকে আসছেন? আপনাকে তো কখনো দেখিনি। লোকটা ঝপ করে ঘাসের ওপর বসে ব্যাগ থেকে জলের বোতল বের করে ঢক ঢক করে খানিকটা জল খেয়ে নিয়ে বলল,
আমার নাম জেকব অ্যান্টনি। আপাতত এসেছি কর্ণ সুবর্ণ থেকে। কর্ণ সুবর্ণ কোথায় জানো তো? বললাম, জানি বই কি, মুর্শিদাবাদ জেলায় ঐতিহাসিক জায়গা, এক সময় বাংলার রাজধানী ছিল। ভেরি গুড। তুমি তাহলে হিস্টোরিক্যাল জায়গাটার খবর রাখো? হ্যাঁ, ঐতিহাসিক জায়গাগুলো দেখতে আমার খুব ইচ্ছা করে। ভেরি গুড, ভেরি গুড। আপনি আমাদের দেশে কি করতে এসেছেন? জেকব হেসে বলল, বাহ, আসবো না। তোমাদের এই কালনা তো বহু পুরনো জায়গা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কালনার বানান কি লেখা হতো জানো? আমি মাথা নাড়লাম। খুলনা, CULNA। আমি অবাক হয়ে গেলাম। জেকব বলতে লাগলো, এখানে মুসলমান আমলের বেশ কয়েকটা ভাঙা মসজিদ আছে। বর্তমান রাজাদের অনেক কীর্তি আছে। আমি বলে উঠলাম, বর্ধমান রাজাদের দুটো সমাজবাড়িও আছে, একটা পুরনো সমাজবাড়ি আর একটা নতুন সমাজবাড়ি। হোয়াট? সমাজবাড়ি? হ্যাঁ, রাজপরিবারের প্রয়াত সদস্যদের অস্থিভস্য এই দুই সমাজে রাখা আছে। শুধু হাড় আর ছাই, ওতে আমি ইন্টারেস্টেড নই। আমি চাই কফিনের মতো রাজাদের বডি, ডেড বডি। বলতে বলতে জেকবের দু চোখ ঝকঝক করে উঠল। সেরকম কিছু আছে? মাথা নাড়লাম, বললাম, না। জেকব যেন আমার কথায় হতাশ হলো। এইভাবেই জেকবের সঙ্গে আমার প্রথম আলাপ। কথায় কথায় জেকব জানালো, দুদিন আগে সে এখানে এসেছে, উঠেছে একটা হোটেলে। এর মধ্যে পুরনো মন্দির মসজিদগুলো দেখে নিয়েছে। এখন ঘুরতে ঘুরতে এই নদীর ধারে এসেছে। আমি সেই ইটের সারগুলো দেখিয়ে বললাম, এগুলো কি বলতে পারেন সাহেব? জেকব দুটো একটা ভাঙা ইট পরীক্ষা করে বলল, মনে হচ্ছে কোনো রাজবাড়ির ভাঙা পাঁচিল। নো সাহেব, এগুলো হচ্ছে নীল চাষের জায়গা। আগে ইটের বড় বড় চৌবাচ্চা করে নীল গাছ ভিজিয়ে রাখা হতো। নীলকর সাহেবরা আমাদের দেশের গরিব চাষিদের উপর কত যে অমানসিক অত্যাচার করেছে তা জানো না? জানি জানি, শুধু জানতাম না তোমাদের কালনাতেও নীল চাষ হতো। এরপর আরও দুদিন জেকব আমাকে সঙ্গে নিয়ে ঘুরল। আমার সৌভাগ্য, আমাকে ওর খুব ভালো লেগেছে। তারপরই সে আমায় সেই লোভনীয় প্রস্তাবটা দিল। বলল, মালদা গিয়েছ? গৌর পান্ডুয়া দেখেছ? বললাম, না। সে কি, গৌর পান্ডুয়া না দেখলে বাংলার সুলতানদের ইতিহাস জানা যায় না। সারি সারি ধ্বংসাবশেষের মধ্যে এখনো লুকিয়ে আছে কত ঐশ্বর্য, সে তুমি না দেখলে ভাবতে পারবে না। আমি বললাম, আপনি গৌরপান্ডুয়া গিয়েছেন? জ্বলন্ত চুরুটটা দাঁত থেকে সরিয়ে জেকব হেসে বলল, এক আধবার নয়, 13 টাইমস। এতবার গিয়েও আবার যাবেন? হ্যাঁ, কারণ আমি শুধু টুরিস্টের মতো চোখের দেখা দেখি না, আমি কিছু খুঁজে বেড়াই। কি খোঁজেন? তা আমি এখন বলবো না। তুমি যাবে আমার সঙ্গে? আমি সানন্দে বলে উঠলাম, নিশ্চয়ই যাব। তবে একটা কথা, আমি যেখানে যেখানে যাব, যা যা করব, তা শুধু তুমি দেখে যাবে। কোনো কিছু জিজ্ঞেস করতে পারবে না, আর কাউকে কোনোদিন বলবে না। ঠিক আছে। আর আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে ফল খারাপ হবে, মনে রেখো। বললাম, ঠিক আছে। তাহলে কাল নয়, আর থেকে লাভ নেই, কালই বেরিয়ে পড়ব। কোথায় যাব প্রথমে? মালদা, সেখান থেকে গৌর পান্ডুয়া। তারপর একটু থেমে বলল, মালদা নাম কেন বলতে পারো? মাথা নাড়লাম। জেকব বলল, কেউ কেউ বলেন মলদ নামে একটি ট্রাইব বা সম্প্রদায় ছিল, ওই মলদ থেকে নাম হয়েছে মালদাহ। আবার কেউ কেউ বলেন ফার্সি মাল আর বাংলা দহ, এই দুই শব্দ মিলে হয়েছে মালদাহ। মাল শব্দের মানে ধন দৌলত,
দহ শব্দের মানে সাগর, তাই মালদাহের মানে ধন সাগর। এই নামে বুঝিয়ে দেয় মালদাহের মধ্যে প্রাচীন ঐশ্বর্য এখনো কত লুকিয়ে আছে। বলতে বলতে চেকবের দু চোখ লোভীর মতো চকচক করে উঠল। আমার সেটা ভালো লাগলো না। যারা ট্যুরিস্ট, যারা প্রত্নতত্ত্ববিদ, যারা মাটি খুঁড়ে প্রাচীন ইতিহাস খুঁজে বেড়ায়, ধন ঐশ্বর্যের কথায় তারা এমন লুব্ধ হবে কেন? যাই হোক, পরের দিনই আমরা মালদা রওনা হলাম। আজ এই 1919 সালে যারা গৌর পান্ডুয়া দেখতে যাবেন তারা কল্পনাও করতে পারবেন না সেই 1935 সালে সেখানকার অবস্থা কীরকম ছিল। চারিদিক ফাঁকা, এদিকে ওদিকে ধুধু মাঠ, দুধারে বাবলা গাছ, কোথাও বা আম বাগান, কাঁচা ধুলো ভরা রাস্তা জনমানব শূন্য। মাঠের ওপর দিয়ে দুপুরবেলা হু হু করে গরম বাতাস বয়। মনে হয় যেন কত যুগের মৃত ক্ষুব্ধ আত্মারা দীর্ঘ শ্বাস ফেলছে, যেন বলছে আর ওদিকে এগিয়েও না, ওখানে শুধু এখন আমাদের রাজত্ব, আমাদের বিরক্ত করো না, ভালোই ভালোই ফিরে যাও। গৌর পান্ডুয়ার মুখে যে কয়েকটা আদিবাসীর মাটির ঘর ছিল, সূর্য ডোবার আগেই সেসব ঘরের দরজা জানালা বন্ধ হয়ে যেত। কেউ আর বেরোতো না। একটা অজানা ভয়, সে ভয় কিসের তা কেউ বলতে পারত না। শুধু মনে হতো মৃত নিষ্ঠুর সুলতানের অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়াচ্ছে। জীবিত অবস্থায় যেমন, তেমনি মৃত্যুর পরও কখন যে কার ওপর তাদের কোপ ও দৃষ্টি পড়বে কেউ তা বলতে পারে না। জেকব অ্যান্টনি অবশ্য এসব বিশ্বাস করত না। সে বলতো ওসব মূর্খ ভীতু মানুষদের মনের ভুল, অন্ধ কুসংস্কার। আমিও তো তাই ভেবেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যা ঘটল, থাক সে কথা। এখন আমার সেই ডায়েরি থেকে লিখি। 5ই মার্চ 1935। নতুন কিছু দেখার আনন্দে মন নাচছে। আজ রানাঘাট স্টেশন থেকে লালগোলা প্যাসেঞ্জারে উঠে লালগোলায় নামলাম। তারপর লালগোলা ঘাট, সেখান থেকে স্টিমারে পদ্মা পার হলাম। সে কি রোমাঞ্চ! এসব পথে কখনো আসিনি। জেকব এক মনে কী সব নোট করছে, আমার সঙ্গে কম কথা বলছে। আমরা নামলাম গোদাগাড়ি ঘাটে। সেখান থেকে মিটার গেজের ট্রেনে মালদা ফোর্ট স্টেশন। আবার জলযাত্রা। এবার মহানন্দা নৌকায় পার হয়ে এসে পৌঁছালাম মালদা টাউনে। নামেই টাউন, টাউনের চাকচিক্য কিছু নেই। প্রাচীন ঐতিহাসিক স্মৃতির চাদর জড়িয়ে শহরটা যেন নতুন যুগের মানুষদের অবাক হয়ে দেখছে। এখানে হোটেল টোটেল বিশেষ নেই, অথচ হোটেল ছাড়া উঠব কোথায়? সঙ্গে দুজনেরই হালকা বেডিং, আমার কাঁধে একটা ব্যাগ, তাতে টর্চ তো আছেই, তাছাড়া আছে জামা কাপড়, চটি জুতো, তেল সাবান, গায়ের চাদর, দড়ি, ছুরি ইত্যাদি। একজন দোকানদারকে বলতেই সে একটা হোটেলের ঠিকানা দিল। হোটেলটা গোলাপট্টিতে, বিহারি ঠাকুরদের হোটেল, নতুন হয়েছে। এখানে সবচেয়ে পুরনো হোটেল কালীর থানের উত্তর দিকে। সেখানেও জায়গা ছিল, কিন্তু পছন্দ হলো না জেকবের। 7ই মার্চ। এখানে আসতে বেশ ধকল গিয়েছিল, তাই জেকব যখন বললে একটা দিন রেস্ট নাও, তখন খুব খুশি হলাম। কিন্তু সে নিজে রেস্ট নিল না, চা খেয়েই বেরিয়ে গেল। ঘন্টা 4 পরে ফিরল। বললাম, কোথায় গিয়েছিলে? উত্তরটা এড়িয়ে গিয়ে শুধু বলল, এই একটু। ওর এড়িয়ে যাওয়াটা আমার ভালো লাগলো না। বুঝলাম বয়সে কম বলেই আমাকে উপেক্ষা। মরুগে, নতুন জায়গা দেখব বলে এসেছি, সেটুকু দেখা হলেই আমি খুশি। সকালেই চা, টোস্ট আর ডিমের অমলেট খেয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিলাম। জেকবের পরামর্শে একটা ওয়াটার বটল কিনে নিয়েছি। জেকব বললে, ওখানে খুব জলকষ্ট, কাছাকাছি এমন কোনো গেরস্থালি নেই যে জল চেয়ে পাওয়া যাবে।
এতক্ষণে জিজ্ঞাসা করতে সাহস পেলাম। আমরা এখন কোথায় যাচ্ছি? উত্তরে সংক্ষেপে বললে, গৌর। আর পান্ডুয়া? জেকব তখনই উত্তর দিল না। বুঝলাম প্রশ্ন করাটা পছন্দ করছে না। একটু পরে বলল, যদি খুব দরকার বুঝি তাহলে অন্যদিন। গৌর পান্ডুয়া একসঙ্গে আমরা বলি বটে, কিন্তু গৌর একদিকে, পান্ডুয়া অন্যদিকে। আমি সত্যি বোকা, তাই একটু আগেই ধমক খেয়েও ফের প্রশ্ন করলাম, আচ্ছা, মালদার নাম কি ইংরেজ বাজার? উত্তরে জেকব শুধু বললে, গাড়িতে উঠে পড়ো। ব্যাস, আর কথা নয়। গাড়িতে উঠে পড়লাম। গাড়ি মানে এক্কা গাড়ি, এক ঘোড়ার এক্কা গাড়ি। আগেই ঠিক করা হয়েছিল। উঠে বসতেই গাড়ি ছেড়ে দিল। সময়টা মার্চ মাস, অর্থাৎ ফাল্গুন মাস। শীত নেই, গরমের কষ্টটাও নেই। আকাশ পরিষ্কার। সকাল 7টায় এক্কা ছাড়ল। বেশ তেজি ঘোড়া। মালদাহ ছাড়ার একটু পরেই মুকুদ্দুমপুরের একটা শিব মন্দিরের কোলে ঘেঁষে যে রাস্তাটা মোচড় খেয়ে সোজা দক্ষিণে চলে গেছে, সেই দিকে আঙুল তুলে জেকব বলল, ওই যে শিব মন্দির, ওটা প্রতিষ্ঠা করেছিলেন জৈনিক রাজা রায়চৌধুরী। এই রাস্তাটার নাম গৌর রোড। কোম্পানির আমলে এর নাম ছিল নবাবগঞ্জ রোড। আবার নবাব বা সুলতানি আমলে ছিল শাহী সড়ক। আমি তখনই তা নোট করে নিলাম। মনে মনে খুশি হলাম জেকব অনুগ্রহ করে মুখ খুলেছে। বেশ যাচ্ছিলাম। সকালের রোদটি মিষ্টি লাগছিল। দুপাশে ধুধু প্রান্তর, ঝিরঝিরে হাওয়া। জানলাম গৌর নগরে ঢুকতে খুব দেরি নেই। পুরনো গড় পার হলেই গৌর দর্শন শুরু হবে। এই সময়ে উটকো একটা বিপত্তি শুরু হলো। কোথা থেকে একটা কাক উড়ে এসে আমাদের মাথার ওপর চক্কর কাটতে লাগলো, আর বিকট শব্দে ক্যা ক্যা করতে লাগলো। কাক যে অত বড় হয় জীবনে কখনো দেখিনি। পাহাড়ের দেশ হলেও না হয় কথা ছিল, কিন্তু এ তো একেবারে আমাদের সুজলা সুফলা বাংলাদেশ। শুধু বিরাট আকারই নয়, ডাকটাও ভয়ঙ্কর। চোখ দুটো ঘুরছে, মনে হচ্ছিল এখনই ঠোঁট দিয়ে ঠক্কর মারবে। গাড়োয়ান দুবার চাবুক তুলে শূন্যে ঘোরালো। কাকটা পালালো বটে, কিন্তু একটু পরেই আবার তেড়ে এলো। এ তো আচ্ছা জ্বালা হলো। কাকটা এবার জেকবের মাথার কাছে ঘুরতে লাগলো। জেকব মুখ তুলে ভুরু কুচকে কাকটার দিকে তাকালো। কাকটা পালিয়ে গেল। জোর সে হাঁকাও, জেকব গাড়োয়ানকে হুকুম করলো। গাড়োয়ান জোরে চাবুক কষালো ঘোড়াটার পিঠে। কেন যে জেকব জোরসে হাঁকতে বলল, কেনই বা গাড়োয়ান গাড়ি ছুটিয়ে দিল, তার কারণ বুঝতে পারলাম না। সামান্য কাকের ভয়ে? কাকটা বোধহয় সামান্য ছিল না। হঠাৎ ঘোড়াটা চিহি চিহি করে ডেকে উঠল। সঙ্গে সঙ্গে দেখা গেল সেই বিরাট আকার কাকটা জেট বিমানের মতো ডাইভ দিয়ে জেকবের মাথার উপর নেমে এসেছে। এবার জেকব যা করলে তা ভাবতেও পারিনি। হঠাৎ পকেট থেকে রিভলভার বের করে কাকটাকে লক্ষ্য করে দুবার গুলি ছুড়ল। আমি সচক্ষে দেখলাম দুটো গুলি কাকটার পেটে লাগলো, কিন্তু কাকটা মরল না। এক ফোঁটা রক্তও পড়ল না। দিব্যি উড়ে পালালো। আমারই মতো জেকব অবাক হয়ে উড়ন্ত কাকটার দিকে তাকিয়ে রইল। গাড়োয়ান ফিরেও তাকালো না। সে জোরে গাড়ি ছোটাচ্ছে, যেন তাড়াতাড়ি জায়গাটা পার হতে পারলে বাঁচে। আমি দুটো জিনিস ভেবে অবাক হলাম। দুটো গুলি খেয়েও কাকটা উড়ে পালালো কি করে? আর জেকব সঙ্গে রিভলভার রাখে, এ তো তাহলে সোজা লোক নয়। আমাকে হতভম্ব হয়ে থাকতে দেখে পরিস্থিতি স্বাভাবিক করার জন্যে জেকব আমার দিকে তাকিয়ে একটু হেসে চুরুট ধরিয়ে বলল,
ভয় কি? আমি তো আছি। হঠাৎ জেকব ভয়ের কথা কেন বললে তা বুঝতে পারলাম না। সত্যি বলতে কি, আমি তো ভয় পাইনি। ভয়ের তো কোনো ঘটনা ঘটেনি। আমি শুধু অবাক হয়েছিলাম কাকটা দুটো গুলি খেয়েও মরল না দেখে। এক মুখ ধোঁয়া ছেড়ে জেকব সহজভাবে বললে, তখন তুমি কি জানতে চাইছিলে? ও হ্যাঁ, মালদারি নাম ইংরেজ বাজার কিনা। শুনে রাখো, ইংরেজরা এ দেশে আসার পর মহানন্দা নদীর পশ্চিম পারের জমি কোনো একটা রাজা রায়চৌধুরীর কাছ থেকে মাত্র 300 টাকায় কিনে নেয়। সেখানে 1682 খ্রিস্টাব্দে তারা ইংরেজবাদ শহর গড়ে তোল মুঘলদের অনুকরণে। 1771 খ্রিস্টাব্দে গড়ল ইংরেজ বাজার। সাধারণ লোকের মুখে মুখে কথাটা দাঁড়ালো ইংরেজবাদ। কথাটা আসলে ইংরেজ বাজার। এরই নাম মালদাহ। নীলকুঠির ইংরেজরা এখানে রং তৈরি করত, তাই রং ইংরেজ প্লাস বাজার রংরেজ বাজার হয়ে গিয়েছিল। আমি নোট করে নিলাম। একা ছুটছে। খোয়া বের করা গৌড় রোডে একঘেয়ে শব্দ হচ্ছে খট 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 খট। মাঝে মাঝে খোলা মাঠের ওপর দিয়ে ঈষৎ গরম দমকা বাতাস ধুলো উড়িয়ে আসছে। বাতাসটা যেন কেমন। এই ধরনের বাতাসের সঙ্গে অন্তত আমার পরিচয় নেই। সকালে যে ফুরফুরে বাতাসে আরাম পাচ্ছিলাম, এখন সেই বাতাস আর নেই। এখন শুধু শরীরেই নয়, মনের ভেতরেও যেন কেমন অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে আর গিয়ে কাজ নেই, ফিরে যাই। কেন যে এমন মনে হচ্ছে তা বুঝতে পারলাম না। গৌড় আসতে আর মাত্র কয়েক মাইল। লক্ষ্য করলাম ঘোড়াটার ছোটার গতি কমে আসছে। গাড়োয়ান বুঝতে পারছে না, সে কেবল চাবুক কষাচ্ছে। শেষে ঘোড়াটা চিহি চিহি করে ডাকতে ডাকতে একেবারে দাঁড়িয়ে পড়ল। কিছুতেই আর তাকে নাড়ানো গেল না। গাড়োয়ান গাড়ি থেকে নেমে ঘোড়াটাকে দেখল না, কোনো অসুখ করেনি, তেমন ক্লান্তও নয়। তাহলে আর যেতে চাইছে না কেন? গাড়োয়ান অনেক চেষ্টা করলো, কিন্তু ঘোড়া নড়ল না। গাড়োয়ান তখন নিরুপায় হয়ে বলল, বাবু, ঘোড়া তো আর যেতে চাচ্ছে না। কেন? বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো জেকব। কি জানি, বুঝতে পারছি না। এর আগেও তো ঢেরের শহর এনেছি, এমন হয়নি। তারপর হঠাৎ ওর কি মনে হলো, বলল, বাবু, হাওয়াটা আজ বড্ড ভারী। আপনারাও না হয় নাই গেলেন। কেন? ফের জিজ্ঞাসা করলো জেকব। গাড়োয়ান ইতস্তত করে বলল, যেখানে যাচ্ছেন সে জায়গাটা তো ভালো নয়। সুলতানদের আমলে কত খুন জখম হয়েছে। ওখানে তো কবরের পর কবর। তেনারা তো আজও আছেন, ঘুমিয়ে থাকেন। জেগে উঠলে আর রক্ষে নেই। যত প্রকাশ কথা। বলে বিরক্ত জেকব চুরুট ধরালো। তাহলে আমাদের উপায়? একান্তই যখন যাবেন তখন এই পথটুকু হেঁটেই চলে যান। এই তো পিয়াস বাড়ি দিকে দেখা যাচ্ছে, ওইখান থেকেই গৌড় শুরু। তাকিয়ে দেখলাম বহু দূরে অনেকখানি জায়গা জুড়ে জলের মতো কি যেন চিকচিক করছে। 7ই মার্চ বেলা 11টা। আরও একটা মুশকিল হয়েছে। গাড়োয়ানকে বলা হয়েছিল গৌড়ে 2-3 দিন থাকতে হবে। এর জন্যে ওকে মোটা রকম টাকা দেওয়া হয়েছিল। ওকে থাকতে বলার কারণ, গৌড় থেকে ফেরার জন্যে কোনো রকম গাড়ি পাওয়া যায় না। গাড়োয়ান টাকার লোভে রাজি হয়েছিল, কিন্তু ঘোড়াটা ওই রকম বিগড়ে যাওয়ায় গাড়োয়ান কিছুতেই থাকতে চাইল না। আরও আশ্চর্যের ব্যাপার, এক্কার মুখ মালদার দিকে ফেরাতেই ঘোড়া দিব্যি ছুটতে লাগলো। জেকবের দিকে তাকিয়ে দেখি ও খুবই চিন্তিত। জিজ্ঞাসা করলাম, কি ভাবছেন? কিছু না, হাঁটো।
হাঁটতে হাঁটতে আমরা সেই পিয়াস বাড়ির কাছে এসে পৌঁছালাম। স্বচ্ছ টলটলে জল। আমরা দিঘির পাড়ে গিয়ে বসে একটু বিশ্রাম করলাম। কি চমৎকার জল না? জেকব একটা চুরুট ধরিয়ে হেসে বললেন, হ্যাঁ, খুবই ভালো জল। নাম পিয়াস বাড়ি। একটু থেমে বললেন, তা বলে খেও না যেন। কেন? আবুল ফজল তার আকবর নামায় একটা কিংবদন্তির কথা লিখেছেন। কিংবদন্তিটি অনুযায়ী এই যে জল দেখছো, এটা বিষাক্ত। মুঘল আমলে মৃত্যুদণ্ডের আসামিদের কয়েকদিন ধরে জল খেতে দেওয়া হতো না। তারপর যখন তেষ্টায় বুক ফেটে যেত, তখন জল জল করে চিৎকার করত, তখন তাদের এই দিঘির ধারে এনে ছেড়ে দেওয়া হতো। এই টলটলে জল দেখে তারা উন্মাদ হয়ে ঝাঁপিয়ে পড়তো জলে, অঞ্জলি ভরে জল খেত, কিন্তু তারপরেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়ত। ইস, চমকে উঠলাম আমি। এই জল কি এখনো বিষাক্ত? বলতে পারি না, খেয়ে দেখিনি। তবে আকবর নাকি ওই নিষ্ঠুর প্রথা বন্ধ করে দিয়েছিলেন। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম দিঘিটির দিকে। দিঘির পাড়ের গাছগুলো যেন কেমন শুকনো শুকনো। গরু ছাগল চড়ছে বটে, কিন্তু তাদের জল খেতে দেখলাম না। বোতল থেকে ঢকঢক করে জল খেয়ে আমরা উঠে পড়লাম। সেখান থেকে কাছেই আদিবাসীদের গ্রামে নিয়ে চলল জেকব। 13 বার এখানে এসেছে। অনেক আদিবাসীদেরই সঙ্গে চেনা জানা আছে তার। আদিবাসীদের মাতব্বরকে কিছু টাকা দিয়ে আড়ালে তার সঙ্গে কী সব কথা বললে। 2 দিনের জন্য থাকারও ব্যবস্থা হলো। কিন্তু আমি লক্ষ্য করলাম আদিবাসীরা জেকবকে দেখে খুশি হলো না। পিয়াস বাড়ি থেকে গৌর পথ সোজা এগিয়ে গেছে। ওই পথ থেকে ডান দিকে আর একটি রাস্তা চলে গেছে। এরই মুখে রামকেলি গ্রাম। বৃন্দাবন যাওয়ার পথে এখানে এসেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। এখানে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সুলতান হোসেন শাহের 2 জন মন্ত্রী, দবির খাস ও সাকর মল্লিক। শ্রী চৈতন্যদেবের পূর্ণ স্পর্শে মন্ত্রীরা হয়ে গেলেন পরম বৈষ্ণব। নতুন নাম হলো তাদের রূপ ও সনাতন গোস্বামী। আমরা এগিয়ে চলেছি। জেকব অন্যমনস্ক, তবে আমার প্রতি সদয়। জিজ্ঞেস করলে মাঝে মাঝে উত্তর দিচ্ছে। এভাবেই দেখলাম মদন মোহন জিউ এর মন্দির। সনাতন গোস্বামীর প্রতিষ্ঠিত শ্যামকুণ্ডু, রাধাকুণ্ডু, ললিতাকুণ্ডু, বিশাখাকুণ্ডু। দেখলাম রূপ গোস্বামীর তৈরি রূপসাগর। তারপরে দক্ষিণে কিছু দূর গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। বিশাল এক ভগ্ন প্রাসাদ। এইটাই ইতিহাস বিখ্যাত বারদুয়ারি। এর একটু দূরেই দাঁড়িয়ে আছে খুব উঁচু প্রাচীর। এর নাম দাখিল দরওয়াজা। শাহী নগর কেন্দ্রের অর্থাৎ রাজবাড়ি প্রবেশের উত্তর দরজা ছিল। বিশাল সে দরজা, অবাক হয়ে দেখতে হয়। ওই দরজার মাথায় দাঁড়িয়ে গৌড়ের সুলতানরা বিজয়ী সৈনিকদের অভিবাদন গ্রহণ করতেন কান ফাটানো তোপধ্বনির সঙ্গে। আমি যখন অবাক হয়ে এসব দেখছি, জেকব তখন মাটিতে বসে ব্যাগ থেকে খাতাপত্র বের করে কি সব নকশা দেখছে। সালাম আলাইকুম। চমকে চেয়ে দেখি এক মুখ পাকা দাড়ি, আলখাল্লা পরা দীর্ঘকায় ফকিরের মতো একজন দাঁড়িয়ে আছে। গাইড? ফকির বললে। জেকব ভয়ানক বিরক্ত হয়ে বললে, গাইডের দরকার নেই। ফকির মিনতি করে বলল, সব ভালো করে দেখিয়ে দেবো বাবু, যা খুশি তাই দেবেন। বলছি তো গাইড লাগবে না, তুমি যাও এখন। ফকির বললে, নিজেরা হয়তো ঘুরে ঘুরে দেখবেন, কিন্তু শুধু দেখে কি হবে? বহুত কাহিনী হ্যাঁ, যা আমি জানি আপনারা জানেন না। কতজনের কত দুঃখ, চোখের জল, কত খুন। ফিরোজ মিনারের নাম শুনেছেন তো? ফিরোজ নামটা শুনেই জেকবের 2 চোখ ঝকঝক করে উঠল। ওর মাথায় বুঝি কোনো মতলব খেলল। উঠে দাঁড়িয়ে বলল,
এখানে সুলতানদের কবরগুলো কোথায় আছে বলতে পারো? কত কবর চান? দিল্লির খাঁর কবর, ফতে খাঁর কবর, সুলতান হোসেন শাহর কবর, নুসরত শাহের কবর, তার ছেলেদের কবর, আরো কত খানদানি রাজপুরুষদের কবর। আরো পুরনো কবর যদি দেখতে চান তাহলে বাংলা কোট চলুন। জেকব উৎসাহিত হয়ে পড়ল, তুমি আগে ফিরোজ মিনার চলো, সুলতান ফিরোজের কথা জানতে চাই। বেলা 12টা বাজে। আমরা দাখিল দরওয়াজাকে ডান দিক থেকে রেখে চলেছি দক্ষিণ মুখে। পাশে পরীক্ষা আর গড়ে চাষ হচ্ছে। দেখলে মনে হয় কি শান্ত নিশ্চিন্ত জীবন। ফকির তার আলখাল্লা পরা দীর্ঘ দেহ নিয়ে আগে আগে চলছে আমাদের পথ দেখিয়ে। জেকবের সন্ধানী দৃষ্টি চারিদিকে যেন কি খুঁজে বেড়াচ্ছে। একটু পরেই মিনারের মাথা দেখা গেল। আমরা মিনারটার সামনে গিয়ে দাঁড়ালাম। গাইড যা বলল তা থেকে জানলাম মিনারটির নাম ফিরোজ মিনার। অনেকে মনে করেন এটি বিজয় স্তম্ভ, আবার অনেকে মনে করেন এটি মজিন মঞ্চ। মজিন মঞ্চ মানে আমি কি তা জানি না, গাইডকে জিজ্ঞাসা করার সময় পাইনি। ভয়, বেশি প্রশ্ন করলে জেকব হয়তো বিরক্ত হবে। লোকটাকে এখনো ঠিক বুঝতে পারছি না। মিনারটা অনেকটা দিল্লির কুতুব মিনারের মতো, তবে অত উঁচু নয়। 5টি থাক, অর্থাৎ প্রায় 5 তলা। সবার ওপরে রয়েছে কারুকার্যময় গম্বুজ। সবচেয়ে বড় আকর্ষণ মিনারটি নীল রঙের টালি দিয়ে গাঁথা। গাইড জানালো মিনারটি তৈরি করেছিলেন হাবশি বংশীয় সুলতান সৈফুদ্দিন ফিরোজ শাহ। ফিরোজ শাহ অত্যন্ত খেয়ালি ও জাঁকজমক প্রিয় সুলতান ছিলেন। প্রচুর ঐশ্বর্য ছিল তার। জেকব এতক্ষণ অন্যদিকে মুখ ফিরিয়ে গাইডের কথাগুলো শুনছিল, যেন তার শোনার দরকার নেই। সবই সে জানে। প্রচুর ঐশ্বর্য, খেয়ালি আর জাঁকজমক প্রিয় কথা 3টে শুনে সে আবার গাইডের দিকে তাকালো। আমি এমনও বই পড়েছি যাতে লেখা আছে সুলতান ফিরোজ শাহ নিজের কবর গৃহে কিরকম হবে, কি কি জিনিস দিয়ে সাজানো হবে, এই সব ব্যবস্থা নিজেই করে গিয়েছিলেন। এই ব্যাপারে তুমি কি জানো ফকির সাহেব? গাইড মাথা নাড়ল, না। তবে তুমি আর কি চাই জানো? বলে জেকব অবজ্ঞার দৃষ্টিতে গাইডের দিকে তাকালো। গাইডের মুখটা অপমানে থমথম করতে লাগলো। তবু সে তার কর্তব্য করল। ফিরোজ মিনার নিয়ে যে কিংবদন্তি আছে তা গড় গড় করে বলে গেল। কাহিনীটা এই রকম। সুলতান ফিরোজ শাহর খেয়াল হলো অবিলম্বে উঁচু একটা মিনার তুলতে হবে। তামাম গৌড় সুলতানের কীর্তির মধ্যে যেটা শ্রেষ্ঠ দর্শনীয় বস্তু হয়ে থাকবে, আর মিনারের কারুকার্য হবে অসাধারণ। সঙ্গে সঙ্গে নগরের শ্রেষ্ঠ রাজমিস্ত্রিকে ডাকা হলো। রাজমিস্ত্রি কাজে লেগে পড়ল। 1 মাস যেতে না যেতে সুলতান খবর নিয়ে পাঠান কত দূর হলো। এত বড় মিনার তৈরি করা তো জাদু মন্ত্রের ব্যাপার নয়, সময় তো লাগবেই। কিন্তু অবুঝ অধৈর্য সুলতানের আর তর্স হয় না। কিসের এত তারা কে জানে। শেষে একদিন রেগে মেগে তানজামে চড়ে লোক লস্কর নিয়ে নিজেই চলে এলেন। কাজ দেখে তিনি হতাশ হলেন। বড্ড ধীরে কাজ হচ্ছে। কেন এত দেরি, চিৎকার দিলেন সুলতান। রাজমিস্ত্রি বোঝাতে চাইল এসব কাজ তাড়াহুড়ো করে হয় না। যে জিনিস বহু যুগ ধরে কীর্তি হয়ে থাকবে তা তৈরি করার সময় যথেষ্ট সময় দিতে হবে। সুলতান রাজমিস্ত্রির ওই কৈফিয়তে খুশি হলেন না। তার ভ্রুচোরা কপালে লাফিয়ে উঠল। 2 চোখে ক্রোধের বহ্নিশিখা। তিনি হুকুম দিলেন মিনার যতদূর উঠেছে সেখান থেকে ওই অপদার্থটাকে ছুঁড়ে ফেলে দাও। সঙ্গে সঙ্গে রাজমিস্ত্রিকে ওপরে টেনে নিয়ে গিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। তালগোল পাকিয়ে পড়ে রইল রাজমিস্ত্রির রক্তাক্ত দেহটা। কতখানি উঁচু হয়েছিল মিনারটা তখনই। মিস্ত্রির তালগোল পাকানো দেহটার নিঃশব্দতার প্রমাণ। সুলতান কিন্তু এসব নিয়ে মাথা ঘামান না।
আদেশ করলেন তখনই আরও ভালো রাজমিস্ত্রি নিয়ে আসতে। এই হলো ফিরোজ মিনারের কাহিনী। কথাটা শেষ করে গাইড তার পাকা দাড়িতে হাত বোলাতে লাগলো। জেকব গাইডের দিকে এগিয়ে গিয়ে চাপা গলায় বলল, ফকির সাহেব, এই ফিরোজ শাহের কবরটা কোথায় বলতে পারো? তোমায় অনেক টাকা দেব। হঠাৎ গাইডের ভ্রু জোড়া বেঁকে উঠল। কেন বলুন তো বাবু? আমি সেই কবরে ঢুকবো। গাইড বলল, ওসব মতলব ছাড়ুন বাবু সাহেব। এই জন্যেই যদি এখানে এসে থাকেন তাহলে বহুত বড় ভুল করেছেন। বাড়ি ফিরে যান। জেকব তখন ভেঙচে উঠে বলল, তোমার পিঠের দৌড় বোঝা গেছে, এবার কেটে পড়ো। এই নাও। বলে একটা টাকা ওর দিকে ছুঁড়ে দিল। জেকবের ব্যবহার আমার যে কি খারাপ লাগছিল তা লিখে বোঝাতে পারবো না। গাইড মুখে কিছু বলল না, তবে কেমন একরকম ভাবে জেকবের দিকে তাকালো। তারপর হুঁশিয়ার বাবু সাহেব, হুঁশিয়ার বলে হন হন করে এগিয়ে গেল। টাকাটা ছুঁলব না। হঠাৎ মাথার ওপর বিকট একটা শব্দ। চমকে তাকিয়ে দেখি একটা কাক মাথার ওপর ঘুরপাক খাচ্ছে। আরে সেই কাকটাই তো। কাকটা এবার জেকবের মাথা লক্ষ্য করে ঠোঁট উঁচিয়ে নেমে এলো। স্পষ্ট দেখলাম কাকটার বুকে ছোট ছোট সাদা দাগ, বোধহয় গুলির দাগ। জেকব তখনই রিভলভার বের করে কাকটাকে মারতে চাচ্ছিল। দূরে দাঁড়িয়ে থাকা গাইড হেসে বলল, আপনার গুলিতে কোনো কাজ হবে না বাবু, ওটা পকেটে ঢুকিয়ে রাখুন। বলেই ডান হাতটা তুলে এবার শূন্যে ঘোরালো। সঙ্গে সঙ্গে কাকটা দূরে আকাশে উড়তে উড়তে অদৃশ্য হয়ে গেল। এই যেসব ঘটনা দেখলাম, ডায়েরিতে লিখতে লিখতে তা মনে করে স্তম্ভিত হয়ে যাচ্ছি। এখন তো 1935 সাল, ইংরেজ আমল। এই যুগেও এমন অসম্ভব অলৌকিক ঘটনা ঘটে। কাকটা তো বটেই, কিন্তু ওই ফকিরি বা কে? তার হাতের ইশারাতেই কাকটা চলে গেল। তাছাড়া কেনই বা সে জেকবকে বলে গেল হুঁশিয়ার? এখনো কিছুই বুঝতে পারছি না।